সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। নতুন উপদেষ্টা নিয়োগে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানের সাথে বেইমানির অভিযোগ। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ পাঠিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। হত্যা মামলার ব্যাপারে জানেন না নতুন উপদেষ্টা শেখ বশির। অভ্যুত্থান সফল না হলে জেলে থাকতে হতো, মন্তব্য ফারুকের। আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ চার পার্টি কেন মনে করছে সে কারো লোক না, কারণ আমি আসলে কারো লোক না। ব্যবসায়ীরা অপরাধীর মতো কাজ করেছেন গত 16 বছরে, অভিমত বাণিজ্য উপদেষ্টার। মূল কাজ হবে অপকর্ম বন্ধ করা। We have seen that how politics was taken away from politicians and went to business people who actually was, I'm sorry to say, a bunch of criminals. রাজধানীতে সব বাস চলবে ঢাকা নগর পরিবহন নামে। 42টি রুটে 80 কোম্পানির আবেদন। সময় শেষ হচ্ছে 30শে নভেম্বর। 5 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও। 3 দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। কপ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে পৌঁছেছেন ডক্টর ইউনূস। শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য উদ্বোধন করলেন ডেডিকেটেড লাউঞ্জ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। চেয়ারে বসার আগেই নবনিযুক্ত 2 উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। শপথ গ্রহণের আগেই তাদের নিয়োগ বাতিলের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। জানান, ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ পাঠিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী দূষকদের পুনর্বাসন হচ্ছে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, জুলাই আগস্টে ফেসবুকে 2-1টি পোস্ট দিয়েই উপদেষ্টা হওয়া যাচ্ছে। রাতের আধারে যেমন ভোট হয়েছে তেমনভাবে উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলে অভিযোগ তাদের। মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে নিয়োগ পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের নকশা সেদিন গড়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী সাম্রাজ্যের অগ্রদূষণা ছিল মোস্তফা সরোয়ার ফারুকী। যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন ছাত্র জনতা তাদেরকে উপদেষ্টা হিসাবে মানে না। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক মানববন্ধনে 24 ঘন্টার মধ্যে শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের সাথেও যদি আওয়ামী লীগের দোষরদের সম্পৃক্ত থাকে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, সুষম উন্নয়ন ও অন্তর্বর্তীকালীন নীতি প্রণয়নে উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে 4 জনকে সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ সহ 3 দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা। উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে মোট 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
শপথ নিয়ে এবং দপ্তর পেয়ে সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে কাজ শুরু করেছেন নতুন 3 উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন তিনি ছাত্র আন্দোলনের চেতনার সাথেই ছিলেন। আর দুপুরে সচিবালয়ে এসে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন তিনি কোনো দলের নন। জুলাই অভ্যুত্থান সফল না হলে তাকে জেলে থাকতে হতো। সোমবার সকাল 9টার মধ্যেই সচিবালয়ে আসেন নতুন বাণিজ্য উপদেষ্টা। এসে তিনি শুভেচ্ছা গ্রহণ ও মতবিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা তার জানা নেই। যারা আন্দোলন করেছে তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই। আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিস ইনফর্ম। আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনও খুব নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগেলি ফেস করা হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সচিবালয়ে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। কার্যালয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি, কেউ মনে করে আমি আওয়ামী লীগের, আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না, কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনোই ছিল না, কোনো কালে থাকবেও না, কারণ আমি শিল্পী। আই ডোন্ট হ্যাভ এ পার্টি। রোববার নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা মাহফুজ আলম এদিন গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে সচিবালয়ে নির্ধারিত অনুষ্ঠানে তার নিয়োগের ব্যাখ্যা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। ওনাকে আপাতত কোনো দপ্তর দেয়া হয়নি বা দপ্তর দেয়া হবে এমনও কোনো আলোচনা নেই। তিনি যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করবেন। তাকে কিছু কৌশলগত কারণে এবং কোনো ক্ষেত্রে তার পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য তার পদমর্যাদাটা বাড়ানো হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান আপাতত আর বাড়বে না উপদেষ্টা পরিষদের আকার। দপ্তর দেয়া হবে এমনও কোনো আলোচনা নেই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। রাজনীতিবিদদের রাজনীতি ছিনিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। বিনিয়োগের নামে জড়িয়ে পড়েছে অপকর্মে, তৈরি করেছেন নিজস্ব অপরাধ চক্র। এমন মন্তব্য করেছেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হুঁশিয়ারি, ব্যবসায়ীদের অপকর্ম বন্ধ করাই হবে তার মূল কাজ। একই সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন পরের রাজনৈতিক সরকার সব কাজ গোড়া থেকে শুরু করলে বাংলাদেশের অর্থনীতি কখনোই এগোবে না। 4 মাস ধরে অর্থনীতি নিয়ে বেশ বিপদে আছে ডক্টর ইউনূসের সরকার। বিগত সরকারে রেখে যাওয়া 18 লাখ কোটি টাকার দেনা আর অর্থ পাচার নিয়ে মাথা ব্যথা সবচেয়ে বেশি। আছে বিনিয়োগ সংকট, হুট করে কমানো যাচ্ছে না জিনিসপত্রের দাম। তার মানে অর্থনীতিতে বৈষম্য আছে, সেটি কমানোর উপায় খুঁজতে এক ছাদের নিচে নতুন সরকারের 2 উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আর ব্যবসায়ী নেতারা। উদ্যোক্তাদের অভিযোগ গত কয়েক বছর প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়েছেন তারা। অন্যদিকে এনবিআর চেয়ারম্যান মনে করেন অনেক ব্যবসায়ীর কার্যক্রম স্বচ্ছ না। ক্ষমতার জন্য জবাবদিহিটা আপনার করতে হবে এবং সেই জবাবদিহি হচ্ছে দায়িত্বটা সঠিকভাবে পালন হচ্ছে না। সদিচ্ছার ঘাটতি নিয়ে কোনো কথা নেই, কিন্তু কার্যকৌশল কিভাবে আপনি যে দায়িত্ব পেয়েছেন সেগুলো পূরণ করতে পারবেন সেভাবে আপনাকে এগিয়ে আসতে হবে। $300 জন্য পারলে আমাদেরকেও বিদেশে পাঠাই দিয়ে দেশের সরকার। তো আমরা চাই যে আমরা আমাদের দেশে বিনিয়োগ করে আমাদের দেশে কর্মসংস্থান করি, কিন্তু সমস্যা যে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থানটা কীভাবে? স্বর্ণ আমদানির বিষয়ে যদি আমাকে আমার কোনো সাধারণ নাগরিককে প্রশ্ন করে আমাকে তো কোনো জবাব নেই, কারণ আমার রেকর্ড বলছে স্বর্ণ আমদানির পরিমাণ খুবই কম, অথচ আমার জুয়েলারি সবগুলোতে টনকে টন স্বর্ণ। তাহলে কিভাবে এটা আসবে? এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন মাত্র 4 মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়ানো সম্ভব না, তবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ চলছে যুক্তরাষ্ট্রের সাথে। ইউএস ট্রেজারি রিপ্রেজেন্টেটিভরা আসছেন, ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের লোকরা আসছেন সেপারেটলি, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে আইএসসিসিসি তারা আসতেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে স্টার গ্রুপ যারা অ্যাসেট রিকভারি নিয়ে কাজ করেন তারা আসতেছেন। উই উইল হ্যাভ এ রোড ম্যাপ কীভাবে
বাইলেটারাল চুক্তি করে, দেশের সাথে চুক্তি করে এবং আইনগতভাবে এটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশে সুযোগের বৈষম্য আছে, সেবা নিতে পদে পদে হেনস্থার শিকার হন দরিদ্ররা। অন্যদিকে অতি রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী ক্রিমিনালে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বাণিজ্য উপদেষ্টা। আমরা রাজনীতির ব্যবসায়ীকরণ যেভাবে করেছি, সেভাবে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতে কখনো কখনো লজ্জা লাগে। যে আমাদের কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীদের ম্যানেজমেন্ট স্কিল ইজ বেটার, অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট হাউ পলিটিক্স was taken away from politicians and went to business people who actually was, I'm sorry to say, a bunch of criminals. এক সরকার আসলো, আরেক সরকার বলে সবই খারাপ, আবার নতুন করে শুরু করো। আমরা যেটাকে অর্থনীতির ভাষা বলি ডেড ওয়েট লস, যেটা আগে করেছিলেন ওটাকে একটু কি আপনারা বলেন রি-ইঞ্জিনিয়ারিং, এগুলো যদি করতে পারেন, রিপারপাসিং অলসো টু সাম এক্সটেন্ট করেন, তো বেটার হয়। সেটা আমরা চাচ্ছি ফুটপ্রিন্টটা রাখতে। দিনব্যাপী বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন বার্তা। ব্যবসা বাণিজ্য যারা করে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাস কোম্পানিগুলোর থাকছে না আলাদা নাম, রাজধানীর সব বাস চলবে ঢাকা নগর পরিবহন নামে। বাস রুট রেশনালাইজেশন কমিটির 29তম সভায় এমনটি জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক নজরুল ইসলাম। এ সময় বাস চলাচলে র্যাপিড পাস পদ্ধতি চালুর ব্যাপারেও কথা বলেন তিনি। একই সাথে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান, 42টি রুটে বাস চালানোর জন্য 80টি কোম্পানি আবেদন করেছে। আবেদনের শেষ সময় 30শে নভেম্বর। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও গণপরিবহন চলছে আগের মতোই। থামছে না দুর্ঘটনা, নিরসন হচ্ছে না দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম। অবস্থা যখন এমন, তখন একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত গণপরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ। ফলাফল ভুগতে হচ্ছে যাত্রীদের। গাড়ি উড়া দুরা চালা ক্যাম্পে টাকা কামাইবো, এই দান্ডা থাকে। ওই 60টা গাড়ি হইলে রোডটা কভার হয়, সেখানে গাড়ি আছে 260। এই গাড়িটা 10 মিনিট আগে ছাড়ছে, আরেকটা গাড়ি পিছনের 10 মিনিট পরে ছাড়লে কিন্তু আর রোড ওই গাড়িটা ভাড়াবাড়ি হবে না। শহরে আপনার কাউন্টার ভিত্তিক টিকিটের মাধ্যমে তাইলে আপনার বেসিক বেতন দিতে পারবেন। এই অবস্থা থেকে উত্তরণে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা। এর আগেও 28 বার এমন বৈঠক করেছে গণপরিবহন সংশ্লিষ্টরা। আমরা এখানে আনবো বইয়ের থেকে। ডিএসসিসি প্রশাসক জানান, বিভিন্ন কোম্পানির বাস রাস্তায় চললেও কোনোটিরই থাকবে না আলাদা ব্যানার। সব কোম্পানির বাস রাস্তায় চলবে ঢাকা নগর পরিবহন নামের অধীনে। প্রতিটি স্টপেজে থাকবে নির্ধারিত কাউন্টার, চালু করা হবে অনলাইন সিস্টেম এবং র্যাপিড পাস। এতে বাস চালকদের মধ্যে প্রতিযোগিতা কমবে বলে দাবি করেন ডিএসসিসি প্রশাসক। নগর পরিবহন বাট মালিকানায় থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে, এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতার এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। একই কোম্পানির কালেকশন একটা কোম্পানির নামেই হবে, মানি রিসিটও এক কোম্পানির নামেই হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানান, 42টি রুটে বাস চালানোর জন্য এখন পর্যন্ত 80টি কোম্পানি আবেদন করেছে। আবেদন করা যাবে 30 নভেম্বর পর্যন্ত। ছোট একটা কমিটি করব, যেখান থেকে একটা টিওআর থাকবে যে কি পদ্ধতিতে কিভাবে আমরা বাসগুলি অপারেট হবে। 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, তারপরে আমরা আবেদনগুলো নিয়ে বসবো আর কি। আগামী 11 ডিসেম্বর পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান প্রশাসক নজরুল ইসলাম। সেই সভায় আমরা সিদ্ধান্ত সমূহ চূড়ান্ত করে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। আগে বহুবার এমন সভা হলেও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে ফলপ্রসূ উদ্যোগ নেওয়া কখনোই সম্ভব হয়নি। দেশের সর্বত্র সংস্কার চলমান, কিন্তু কিছুতেই শৃঙ্খলা আনা যাচ্ছে না গণপরিবহনের ব্যবস্থায়। রাজধানীর সড়কের অবস্থা এখনও ঠিক এরকমই, যেখানে যাত্রী তোলার চক্করে এক জায়গায় জড়ো হয়ে থাকে বাস, কিন্তু সামনের দিকে সড়ক থাকে পুরোটাই ফাঁকা। আর এই অচল অবস্থা কাটাতে এবার কাজ করে চলছে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন, এবং তাদের আশা সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ মিলে কাজ করলে অবসান হবে এই গণপরিবহন সমস্যার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয় ঘেরাও করে আলটিমেটাম দেয় তারা। এই অবস্থায় কাল বেলা 12টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অভিযুক্ত প্রকল্প পরিচালককেও।
বিকেল 4টার দিকে সচিবালয় ঘেরাও করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাথে ছিলেন শিক্ষক প্রতিনিধিরাও। তাদের দাবি 5টি। সবার আগে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীর কাছে, কারণ 2018 সালে কাজ শুরু হলেও দুর্নীতির কারণে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই নির্মাণ কাজের। অভিযোগ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, যেটা ঠিকাদার বা নির্মাণের কাজ আর্মির হাতে দিতে হবে। আর ইউজিসি যে নতুন একটা প্রজেক্ট নিয়েছে, পাইলট প্রজেক্ট, সেই প্রজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হয়, ততদিন পর্যন্ত আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক। আরও 4 দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এর কোনো সুবিধা পায় না জগন্নাথের শিক্ষার্থীরা। আছে বাজেটে বৈষম্য, নেই শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা। 20 বছর পরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন হল নাই। ছেলেরা পুরান ঢাকার মেসে কি কষ্ট করে অমানবিকভাবে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেটটা হয় 140 কোটি টাকা, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমরা তুলনা করি, কোথায় হলো মানে প্রায় অনেক ডিফারেন্স, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 900 কোটি টাকার প্লাস। সচিবালয় ঘেরাওয়ের পর তাদের বক্তব্য শোনেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে আশ্বাস দেন 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের। আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। আপনাদের যেটা দাবি 3 দিনের মধ্যে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো? এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের 15 সদস্যের একটি দল যায় শিক্ষা মন্ত্রণালয়ে। বেরিয়ে এসে শিক্ষক প্রতিনিধিরা জানান, মঙ্গলবার দুপুরে ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সংশ্লিষ্টদের। সশরীরে এসে জবাব দিতে হবে অভিযুক্ত প্রকল্প পরিচালককেও। কালকে 12টার সময় এখানে শিক্ষা মন্ত্রণালয় সভা হবে। আমাদের উপাচার্য মহোদয় আসবেন, আমরা শিক্ষকরা আসব, ছাত্ররা আসবে। আমরা আমাদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা দ্রুত আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটি সেনাবাহিনীর কাছে নির্মাণের জন্য হস্তান্তর করতে চাই। শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, আগামীকালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করলে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা। কালকে ওনারা 12টা আমাদের সাথে বসবে, আমাদের ভাইস চ্যান্সেলর সহ এবং আমাদের যে পিডি ছিল, যে দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতিবাজ টেন্ডারবাজ যে পিডি ছিল, ওই পিডিকেও এখানে হাজির করার ব্যবস্থা করবে এবং কালকে এটা সিদ্ধান্ত হবে যে সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব। কালকে যদি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখানে পড়াশোনার খরচ কয়েক গুণ বেশি। এছাড়া পদে পদে নানা বৈষম্যের কথাও জানান শিক্ষার্থীরা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলন COP29-এ যোগ দিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার স্থানীয় সময় বিকেল 5:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাকু পৌঁছান তিনি। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা 14 নভেম্বর পর্যন্ত আজারবাইজানে সরকারি সফরে থাকবেন। আজারবাইজানের পৌঁছে বাকুর এক হোটেলে সমন্বয় সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। এই সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি প্রশমন ও অভিযোজন প্রক্রিয়া সহ আলোচনার জন্য 9টি দল গঠন করা হয়েছে। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারবাইজানের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন তিনি। আশা প্রকাশ করেন, এই লাউঞ্জ প্রবাসীদের ভ্রমণকে আরও সহজ করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার। সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বক্তব্যে প্রধান উপদেষ্টা দাবি করেন, দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে বিমানবন্দরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হল। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। জুলাই আগস্ট বিপ্লবে প্রবাসীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমি দেশের জন্য কাজ করলাম, আমার এই হয়রানির মধ্যে ফেলে, এটা কোন ধরনের দেশ? আমাকে তো কান্দে করে নিয়ে যাওয়ার কথা।
আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিত যখন আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি দেশের জন্য যে খাটাখাটিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা যেন ফিল করেন যে আপনারা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত একজন মানুষ। প্রবাসী লাউঞ্জ উদ্বোধন শেষে জলবায়ু সম্মেলন COP29 যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। আগামী 14 নভেম্বর পর্যন্ত আজারবাইজানের রাষ্ট্রীয় সফরে থাকবেন তিনি। সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতি তুলে ধরার পাশাপাশি জলবায়ু তহবিলের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবেন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করেছেন আদালত। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সাজা বাতিল করলেও তা গ্রহণ করেননি খালেদা জিয়া। দুদক আইনজীবী আদালতে বলেন, খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে কম ঘোলা হয়নি জল। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা বহুবার বলেছেন এতিমের টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া। সংসদে এবং বাহিরে আওয়ামী লীগের নেতারা এ নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি চেয়ারপারসনকে। মামলা কাঁধে নিয়ে 2018 সালের ফেব্রুয়ারিতে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 5 আগস্টের পর রাষ্ট্রপতি সাজা মওকুফ করলেও তা গ্রহণ করেননি খালেদা জিয়া। আদালতের মাধ্যমেই নিষ্পত্তি চেয়েছেন তিনি। সাজা হওয়ার 6.5 বছর পর দুদক আইনজীবী আদালতে বলেন, কোনো টাকায় আত্মসাৎ হয়নি। এই টাকাটা বিভিন্নভাবে ট্রাস্টের নামে জমি কেনা বা বিভিন্ন কাজের চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা আছে, কিছুই হয়নি। এটা মুভ করেছে জাস্ট, কিন্তু সেই ট্রাস্টের অ্যাকাউন্টেই শেষ পর্যন্ত আছে। শুনানি শেষে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। স্থগিত করেন সাজার রায়। যে অপারেশন অফ দি জাজমেন্ট, এইটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল এবং সেই আদেশগুলো, রায়গুলো স্থগিত করেছে মাননীয় আদালত, স্থগিত ঘোষণা করেছেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়া রাজনৈতিক কারণে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন। আদালতের এই স্থগিতাদেশের অর্থ হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায় এবং এই রায়ের কোনো রকম কার্যকারিতা তাদের প্রতি প্রযোজ্য হবে না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালাস চেয়ে সাবেক প্রধানমন্ত্রীর আপিল শুনানির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনজীবীরা। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের কারাদণ্ড দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ব্যবস্থা না করে অন্তর্বর্তী সরকারও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি দাবি করেন, উপদেষ্টা পরিষদে পতিত সরকারের লোকেরা বসে গেছে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, আবারও যেন আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে মাথা চাড়া দিতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। 7 নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিআরইউতে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা। বিএনপির নেতা কর্মীরা আগের দিন রাত 12টা থেকে সারা দিন বাংলাদেশের রাস্তাঘাট দখল করেছে। যোগ দিয়ে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। ছাত্ররাও মনে হয় যে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য, মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ এখানে অংশগ্রহণ করেনি। আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের, তাদের হিসাব নিকাশ কে করবে? বিগত সরকারের সুবিধাভোগীদের দ্রুত সরানোর আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগ ও জামায়াতের সমালোচনা করেন বক্তারা। গতকালকে যে 3 জন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও 3 জনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন? জামাত, আপনারা হুঁশিয়ার হয়ে যান,
আপনাদের রাজনীতি করতে দেওয়া হয়েছে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু গুটি চালাচালি করে ৭১কে ভুলে গিয়ে, মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে আপনারা এখানে এই রাজনীতি করতে পারবেন না, করতে দেওয়া হবে না। অত বড় শক্তি ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করেছেন, তারপর তো তাদের কোনো অনুশোচনা দেখি না। তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, কি করবেন? আরো মানুষ মারবেন? সাহস থাকে আসুন বাংলাদেশে, সাষ্টাঙ্গ প্রমাণ করে বলেন যে ভুল করেছি, অন্যায় করেছি, মানুষ হত্যা করেছি, গণতন্ত্র হত্যা করেছি, কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কথা বলবেন না। ডিসেম্বরেই নাকি তারা এই সরকারের পতন ঘটিয়ে দেবে। এদিকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ড্যাবের পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্বোধন করেন বিএনপি নেতা ডক্টর মঈন খান। কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আওয়ামী লীগের মুখোশ জনগণের কাছে উন্মোচিত হয়েছে, আবার কোনো মুখোশধারী হয়ে আবার এই সরকারকে যেন কবজা না করতে পারে, এদেশে যেন তারা গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। জুলাই অভ্যুত্থানের সুফল পেতে অতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির এই নেতা। সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি। অন্যদিকে নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া আছে, কোনো অসুবিধা নেই। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনী রূপরেখার দাবি রাজনৈতিক দলগুলোর। বিএনপি সহ বেশিরভাগ দল দ্রুত নির্বাচনের পক্ষে। ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কবে, এ নিয়ে প্রশ্ন ওঠে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ব্রিফিংয়ে। তিনি জানান, এখন গণহত্যার বিচার ও সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর পথ ধরে হবে নির্বাচন। নির্বাচন তো আমরাও চাই, ভোট দিতে তো আমরা সকলেই চাই। একই সাথে আপনি আমাকে বলেন যে আপনি কি এখন একটা শুধু নির্বাচন চান, নাকি আপনি যে চরম আত্মত্যাগটা করা হলো এটার প্রেক্ষিতে যে সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান। জুলাই আগস্টে সেই প্রেক্ষিতকে তো আমরা ভুলে যেতে পারি না। সেই প্রেক্ষিত নতুন নির্বাচন দাবি করে হয়নি, সেই প্রেক্ষিত একটা বৈষম্যকে অ্যাড্রেস করতে হয়েছে, যেটা পরে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য একটা সংস্কারের দাবি উত্থাপন করেছে। সৈয়দা রিজওয়ানা বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ জমা দেওয়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত। তাদের সুপারিশের পর বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করবে সরকার। কমিশন তার মতামত যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করবেন, তখন কি সিদ্ধান্ত হবে সেটা আরেকটা ভিন্ন বিষয়। সংস্কারের দাবিটা যেহেতু গণদাবি এবং এটার একটা রক্তক্ষয়ী প্রেক্ষিত আছে, অন্তত এই ক্ষেত্রে আমরা সংস্কারগুলোর বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার চেষ্টা করি। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে সরকারের বোঝাপড়া আছে রাজনৈতিক দলগুলোর সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলি কনফিডেন্স আছে, তাদের সাথে ডায়ালগে সরকার আছে, কোনো অসুবিধা হচ্ছে না। রাজনৈতিক দলগুলির সাথে সরকারের যোগাযোগ আছে, ডায়ালগ আছে। খাদ্য উপদেষ্টা বলেন, এক সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলে কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, সমস্যা সমাধানের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ এবং আইনের সঠিক প্রয়োগ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। তিনি বলেন, চলমান নির্বাচন পদ্ধতি কার্যকর করা গেলে সফল নির্বাচন সম্ভব। রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন এক্ষেত্রে দরকার। এদিকে সবার মতামতের ভিত্তিতে শিগগিরই সুপারিশ উপস্থাপন করবে সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে সংস্কার কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নিয়ে আলোচনা হয়েছে। একটি সফল নির্বাচনের জন্য আইনের সুষ্ঠু প্রয়োগের সুপারিশ করেন তিনি। আইন আপনি যত ভালোই করুন না কেন, আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু সেই আইনের অর্থ নাই। যত সুষ্ঠু সংশোধনী করুন না কেন, সবচাইতে বড় জিনিসটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইটসেলফ।
নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই। রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। যে সমস্ত দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে, এই আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম আছে, সেই সব দেশে যে এটাকে ভালোভাবে চলছে এটাও কিন্তু মনে করবেন না। বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমই, যেটার সঙ্গে মানুষ পরিচিত, এই সিস্টেমই কার্যকর করে দেওয়া দরকার। রাজনৈতিক কোনো দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, এইরকম মানুষের খুব দরকার। বিগত নির্বাচনগুলোর সফলতা ব্যর্থতা পর্যালোচনা করছে সংস্কার কমিশন। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলের কাছ থেকে অনেক অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছি, আনুষ্ঠানিকভাবেও প্রস্তাব পেয়েছি, আরও পাবো, এবং আপনাদের সাথেও আমাদের বসা হবে, আপনাদের কাছ থেকেও প্রস্তাব পাবো। আমরা তো সবার কথা শুনতে চাই এবং যতটুকু সম্ভব হবে সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে, এবং সবার মতামতের ভিত্তিতে আমরা কিছু সুপারিশমালা উপস্থাপন করব, যা আশা করি তার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। সাবেক সিইসিদের মধ্যে যারা পরিচ্ছন্ন শুধু তাদেরই মতামত নেবে সংস্কার কমিশন। বিতর্কিত নির্বাচন করা কোনো সিইসি ডাক পাবেন না সংস্কার কমিশনের বৈঠকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ড্যামুডায় সড়কের পাশ থেকে 123টি ককটেল বোমা উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো ধ্বংস করে। কোনো সংঘবদ্ধ চক্র দেশে নাশকতা তৈরির জন্য বোমাগুলো বহন করে নেওয়ার চেষ্টা করছিল বলে ধারণা পুলিশের। এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবাড়িশ এলাকায় ব্যাগগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে জায়গাগুলো ঘিরে রাখে। দুষ্কৃতিকারী কালো ব্যাগের ভিতরে বোমা সদৃশ্য বস্তু ফেলে চলে গেছে। 123টি দেশীয় বোমা, যেটা বলা হয় ককটেল, সেটা পাওয়া গেছে এখানে, এবং একত্রে সেটা বিস্ফোরণ ঘটানো হয়েছে, বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম ট্রেনে কাটা পড়ে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিননগর এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার। নিহতরা হলেন আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন এবং আব্দুল ওয়াহাব। তারা পেশায় ধান কাটা শ্রমিক। স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন থেকে একটু দূরে রেল লাইনে বসে মজুরির টাকা ভাগাভাগি করছিলেন তারা। পাশেই চলছিল একটি ধান মাড়াইয়ের মেশিন। এ সময় বুড়িবাড়ি স্থলবন্দর থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে মেশিনের শব্দে তা শুনতে পায়নি 4 শ্রমিক। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। পাটগ্রাম থেকে লালমনিরহাট ঢোকার সময় ওই গাড়ি দুই সাইডে 2 জন পড়ে গেছে। ধানমারা হলার পার হওয়ার যাওয়ার সময় টের পাইনি। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে আনা নেয়ার সময় হাতকড়া না পরাতে বিচারকের কাছে আর্জি জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আনা হলে শুনানির সময় এই আর্জি জানান তিনি। এদিকে শাহজাহান খান, রাশেদ খান মেনন, দীপমণি এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 জনকে আদালতে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে হাতকড়া। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এভাবেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় একের পর এক গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী এমপিদের। সোমবার সকালেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নতুন মামলায় গ্রেফতার দেখাতে হাজির করা হয় সাবেক মন্ত্রী শাহজাহান খান, রাশেদ খান মেনন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 জনকে। এদিন শুনানির শুরুতেই আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান আর্জি জানান, আওয়ামী লীগের গ্রেফতার এমপি মন্ত্রীদের যেন হাতকড়া না পরানো হয়। বলেন, মানবতা বিরোধী অপরাধীদেরও এভাবে হাতকড়া পরানো হয়নি। শীর্ষ সন্ত্রাসীদেরকে যেভাবে হ্যান্ডকাপ লাগিয়ে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়, ঠিক তদ্রূপভাবে আমাদেরকেও হ্যান্ডকাপ লাগিয়ে এই আসামি আদালতে প্রেরণ করা হয়, এজলাসে উঠানো হয়। তখন এই ব্যাপারে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরে বিজ্ঞ আদালতে উনি সাবমিশন রেখেছেন। তো পরবর্তীতে বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে ওনার বক্তব্য সেটা নিয়েছেন এবং বিজ্ঞ আদালত বলেছেন যে এই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন।
তবে শাহজাহান খানের এমন আর্জির বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, বলেন নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা। প্রতি উত্তরে আমরা প্রসিকিউশনকে বললাম যে যখন ওনারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, ওনারা যখন ক্ষমতায় ছিল তখন তো ওনারা চিন্তা করে নাই। ওনার তো এর থেকে আর খারাপ অবস্থায় আসামিদেরকে ডান্ডা বেড়ে দিয়ে নিয়ে আসছে এবং আসামিদেরকে হাঁটাইয়া 7 তলা 8 তলায় নিয়ে আসছে। তো তখন যখন ক্ষমতা থাকে তখন তাদের থাকে একরকম মুখের ভাষা, আর যখন আসামি হয় তখন তার মুখের ভাষা থাকে আরেক রকম। শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে 3 মামলায়, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে 2 মামলায় এবং শাহজাহান খান, রাশেদ খান মেনন, দীপুমণি সহ 8 জনকে 1টি করে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক খবরে। মার্কিন প্রেসিডেন্ট এবং সিনেট নির্বাচনে বাজিমাতের পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ভোটাভুটিতেও জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। সর্বশেষ ফলাফল অনুযায়ী লাল শিবির পেয়েছে 214টি আসন, আর মাত্র 4টি আসন পেলেই পার্লামেন্টের নিম্নকক্ষেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে রিপাবলিকান পার্টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টি পেয়েছে 205টি আসন। এখনও ঝুলে আছে 19টি আসনের ফলাফল। গণনা শেষ হয়নি অ্যারিজোনা, মেইন এবং আলাস্কা অঙ্গরাজ্যের ভোট। হাউস অব রিপ্রেজেন্টেটিভে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে ন্যূনতম 218টি আসনে জয়ী হতে হয়। অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে 100টি আসনের মধ্যে 52টিতেই জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ট্রাম্পের দল, যেখানে নীল শিবির পেয়েছে 46টি। এই ছিল রাতের বাংলাদেশে এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।